আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। অস্ত্র আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। সংশোধন 2002 সাল। 2002 সালে যখন সংশোধন হয় তখন ছিল অস্ত্র আইন 30 নং আইন। তাহলে অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন সংশোধন হয় 2002 সালে। যখন 2002 সালে সংশোধন হয় তখন ছিল 30 নং আইন। অস্ত্র বিস্ফোরক ও সামরিক ভান্ডার সম্পর্কিত আইন একত্রীকরণ ও সংশোধনের জন্য প্রণীত এই অস্ত্র আইন। অস্ত্র আইন ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে সারা বাংলাদেশে পরিচিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। ধারা 2 বলবৎ হওয়ার তারিখ। সরকার গেজেট বিজ্ঞাপন দ্বারা যে তারিখে নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। ধারা 4 সংজ্ঞা। অস্ত্র আইনের বিভিন্ন বিষয়ের সংজ্ঞা: কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার। ধারা 5 বিনা লাইসেন্সে অথবা লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় ও প্রদর্শন করা যাবে না। ধারা 6 বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি করা যাবে না। বিনা লাইসেন্সে অথবা লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত অস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না। ধারা 7 সরকারের অনুমোদিত মালগুদামে অস্ত্রশস্ত্র মজুদ রাখা যাবে না। সরকারের অনুমোদিত মালগুদামে সরকারের অনুমোদন ব্যতীত অস্ত্রশস্ত্র মালগুদামে মজুদ রাখা যাবে না। ধারা 10 অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। ধারা 11 তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। সরকার দুই দেশের মধ্যবর্তী স্থানে সুবিধাজনক স্থানে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবেন। সেখানে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার সব ধরনের জাহাজ, নৌযান, ঘোড়া, গরুর গাড়ি, বাক্স, পেট্রা, চালানযন্ত্র, গাইড প্রভৃতি তল্লাশি করতে পারবেন এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন। ধারা 12 সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 13 লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। ধারা 14 বিনা লাইসেন্সে বা লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষেধ। ধারা 15 কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষেধ। অর্থাৎ সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কতিপয় স্থানে অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ করতে পারেন। ধারা 16 কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দিতে হবে। ধারা 17 ক ধারা 17 ক অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অর্থাৎ কোন কোন সময় অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করা যাবে না তার উপর সরকার বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 18 লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 19 5, 6, 10, 13 হতে 17 ধারা পর্যন্ত অপরাধের শাস্তি। 13 হতে 17 ধারা পর্যন্ত অপরাধের শাস্তি। ধারা 20 ক বর্ধিত দণ্ড বা শাস্তি। কতিপয় অপরাধের ক্ষেত্রে বর্ধিত দণ্ড বা বর্ধিত শাস্তি। ধারা 21 লাইসেন্সের শর্ত ভঙ্গের শাস্তি। অর্থাৎ যে শর্তে লাইসেন্স প্রদান করা হয়েছে কোনো ব্যক্তি যদি লাইসেন্সের সেই শর্ত ভঙ্গ করে তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 22 নতুন পড়া। ধারা 22 লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্র ক্রয়, বিক্রয় অথবা অর্পণ করার শাস্তি।
লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রয় এবং বিক্রয় দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ কোনো ব্যক্তির যদি লাইসেন্স না থাকে, লাইসেন্স ছাড়া যদি কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক ভান্ডার বা সামরিক সরঞ্জাম এগুলা বিক্রি করে বা ক্রয় করে, তাহলে তার নিকট থেকে ক্রয় করাও যাবে না, বিক্রয় করাও যাবে না। ক্রয় এবং বিক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। এছাড়া কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স বা অধিকার আছে কিনা অনুসন্ধান না করে তার নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। তাহলে ধারা 22 বোঝা গেল, যদি কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স না থাকে, অর্থাৎ কোনো ডিলার বা সাধারণ কোনো ব্যক্তি যদি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার বিক্রয় করতে চায় বা ক্রয় করতে চায়, তাহলে তার নিকট হতে ক্রয় করা যাবে না বা বিক্রয় করা যাবে না। কারণ তার লাইসেন্স নাই। লাইসেন্স প্রাপ্ত ডিলার ছাড়া অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে না, অথবা লাইসেন্স ছাড়া ডিলারের নিকট অস্ত্র বিক্রয় করা যাবে না। অস্ত্র ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স লাগবে, লাইসেন্স প্রাপ্ত হতে হবে। আর একটা কথা বলা আছে, যদি কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স না থাকে বা তার অস্ত্র কেনার অধিকার আছে কিনা তা যাচাই বাছাই না করে, অনুসন্ধান না করে সেই ব্যক্তির নিকট অস্ত্র শস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। অর্থাৎ কোনো ডিলার বা কোনো ব্যবসায়ী যদি অস্ত্র বিক্রি করতে চায়, কোনো ডিলার বা কোনো অস্ত্র ব্যবসায়ী যদি অস্ত্র বিক্রি করতে চায় কোনো ব্যক্তির নিকট, তাহলে সেই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করতে হবে বা অনুসন্ধান করতে হবে। এরূপ অনুসন্ধান না করে ওই ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার বিক্রয় করা যাবে না অথবা অর্পণ করা যাবে না। ধারা 22। ধারা 22 বোঝা গেল? জি স্যার। জি স্যার। রিমার সাথে কি ঘুমাইছে না? না, শোনাই তো যাচ্ছে না। লাইসেন্স বিহীন ব্যক্তির নিকট লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে না, বা লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র বিক্রয় করা যাবে না অথবা অর্পণ করা যাবে না। ধারা 22। তাহলে ধারা 22-এ লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট বা লাইসেন্সবিহীন ডিলারের নিকট বা ব্যবসায়ীর নিকট বা কোনো ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রয় অথবা বিক্রয় করা যাবে না। এখানে ক্রয় অথবা বিক্রয় অবশ্যই দণ্ডনীয় অপরাধ হবে। অর্থাৎ অস্ত্র আইনে যে ব্যক্তির নিকট লাইসেন্স নাই, অস্ত্রের লাইসেন্স নাই, এরূপ ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে না বা তার নিকট বিক্রয় করা যাবে না। এছাড়া কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স আছে কিনা, কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স আছে কিনা বা অস্ত্রশস্ত্র রাখা অধিকার আছে কিনা এরূপ অনুসন্ধান না করে ওই ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম অর্পণ করা যাবে না। বোঝা গেল?
জি স্যার, বোঝা গেছে। ধারা 25, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক 24 কি বাতিল স্যার নাকি? লাগবে না। ও আচ্ছা। ধারা 25, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তির দখলে বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে যা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশির আদেশ দিতে পারেন এবং প্রাপ্ত যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ আটক করতে পারেন। এখানে দুইটা বিষয়। একটা বিষয়, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এলাকার মধ্যে কোনো ব্যক্তি বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে, এখানে উদ্দেশ্যটা হবে বেআইনি বা অবৈধ, বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে যা জনগণের জন্য নিরাপত্তা, যা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক। প্রথম বিষয়, অস্ত্রটা রাখা থাকবে অবশ্যই অবৈধ অথবা বেআইনি উদ্দেশ্যে, অবৈধ অথবা বেআইনি উদ্দেশ্যে। আর দ্বিতীয় বিষয়, জনসাধারণের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক। তাহলে এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশির আদেশ দিতে পারেন এবং আটক করতে পারেন। উক্ত তল্লাশির কার্যক্রম ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। অর্থাৎ অস্ত্র আইনে যখন তল্লাশি করা হবে, অস্ত্র আইনে যখন তল্লাশি করা হবে, সেই তল্লাশির কার্যক্রম যে ম্যাজিস্ট্রেট আদেশ দেবেন সেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। ধারা 25, তাহলে এখানে বোঝা গেল ম্যাজিস্ট্রেট যদি মনে করেন অথবা ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় তার এখতিয়ারাধীন, তিনি যেখানে কর্মরত, তিনি যেখানে কর্মরত সেই এলাকায় বা এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোনো ব্যক্তি বেআইনি ভাবে, অর্থাৎ বেআইনি ও অবৈধভাবে, অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার রাখে, নিজের কাছে রাখে। মনে করেন যে রহিম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি, তার দখলে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে। এখন রহিম এই অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার রাখছে তার শত্রুকে, তার শত্রুকে মেরে ফেলার উদ্দেশ্যে, তার শত্রুকে মেরে ফেলার উদ্দেশ্যে। এখানে তার উদ্দেশ্যটা অবৈধ হবে। অথবা রহিম যদি লাইসেন্স ব্যতীত, লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখে, তাহলে এটা বেআইনি হবে। বেআইনি ভাবে রেখে সে তার শত্রুকে মেরে ফেলার জন্য অস্ত্র নিজের কাছে মজুদ রাখে এবং এই মজুদ রাখা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাইতে পারে। ঠিক আছে? রহিম যে অস্ত্রশস্ত্র রাখছে, অস্ত্রশস্ত্র নিয়ে মনে করেন মাঝে মাঝে চলাফেরা করে, মানুষ জানতে পারে, বুঝতে পারে যে রহিমের কাছে অস্ত্রশস্ত্র আছে, গোলা বারুদ আছে, সামরিক সরঞ্জাম আছে, যা দেখে মানুষ ভয় পায়, মানুষ চলাচল করতে সমস্যা হয়। মনে করে যে রহিমের সাথে চলাচল করলে বা রহিমের সাথে কোনো সমস্যা হলে রহিম মেরে ফেলতে পারে বা অন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন বা জানতে পারেন, ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান, অর্থাৎ রহিমের ঘর বাড়ি হোক যাই হোক, সেখানে তল্লাশির জন্য আদেশ দিতে পারেন এবং যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারেন। ধারা 25।
ধারা 25 বোঝা যায়? বুঝতে পারছি স্যার। তাহলে ধারা 25-এ বলছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা বিশ্বাস করেন তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে, এখতিয়ারাধীন এলাকা বলতে বোঝায় তিনি যেখানে কর্মরত আছেন বা যে স্থানে কর্মরত আছেন সেই স্থানের সমগ্র এলাকার ভিতরে কোনো ব্যক্তির দখলে বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে, বেআইনি ভাবে বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে যা ওই এলাকার জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক, যা ওই এলাকার জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে যে জনগণের জন্য যে বিপদ হতে পারে এই রূপ কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশি করতে পারেন এবং যা কিছু পাওয়া যাবে তা তিনি আটক করতে পারেন। নোট: উক্ত তল্লাশির কার্যক্রম ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। অস্ত্র আইনের যে তল্লাশি কার্যক্রম করতে হবে 25 ধারায়, সে তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করতে হবে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 25। ধারা 25 বোঝা গেল না কোনো সমস্যা? বোঝা গেছে বোঝা স্যার। গেছে। ধারা 26, সরকার কর্তৃক ক্রোক বা দখল এবং আটক রাখা। ক্রোক ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা, মনে আছে? ক্রোক ফৌজদারি কার্যবিধি আইন 88 ধারা। ধারা 26, জনগণের নিরাপত্তার প্রয়োজনে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক ভান্ডার ক্রোক বা দখল করে যতদিন প্রয়োজন আটক রাখতে পারেন। জনগণের নিরাপত্তার প্রয়োজনে সরকার যে কোনো সময়ে লাইসেন্সধারী যে কোনো ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক ভান্ডার ক্রোক বা দখল করে যতদিন প্রয়োজন আটক রাখতে পারেন। তাহলে ধারা 26-এ বলছে সরকার সরকার যদি মনে করেন জনগণের নিরাপত্তার জন্য কোনো ব্যক্তির লাইসেন্সধারী অস্ত্র থাকা সত্ত্বেও, লাইসেন্সধারী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম থাকা সত্ত্বেও সেই সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ সরকার দখল করতে পারেন বা ক্রোক করতে পারেন এবং তা যতদিন খুশি আটক রাখতে পারেন। ধারা 26। তাহলে ধারা 26-এ ক্রোক ক্রোক বা দখলে রাখা এবং আটক করা। কোনো ব্যক্তির লাইসেন্স থাকা সত্ত্বেও সরকার যদি মনে করেন লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রোক করা বা দখলে রাখা দরকার, তাহলে সরকার ওই অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম ক্রোক করে দখলে রাখতে পারেন এবং যতদিন প্রয়োজন আটক রাখতে পারেন। ধারা 26। এমসিকিউ আসতে পারে, লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক ভান্ডার ক্রোক করে সরকার কতদিন আটক রাখতে পারেন? 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিন খুশি ততদিন, যতদিন প্রয়োজন ততদিন। এখানে ধারা 26-এ সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ
ও সামরিক ভান্ডার প্রয়োগ করে আটক রাখতে পারেন যতদিন প্রয়োজন ততদিন। ধারা 26। ধারা 26 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। তাহলে ধারা 22, লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয় এবং অর্পণ করার শাস্তি। অর্থাৎ যে ব্যক্তির লাইসেন্স নাই সেই ব্যক্তি যদি অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম ক্রয় করতে চায় বা বিক্রয় করতে চায় তাহলে তার দণ্ডনীয় অপরাধ হবে। এছাড়াও কোনো ব্যক্তির অস্ত্র রাখার লাইসেন্স আছে কিনা অথবা অস্ত্র রাখার জন্য অধিকার আছে কিনা তা অনুসন্ধান না করে ওই ব্যক্তির নিকট অস্ত্র গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম অর্পণ করা যাবে না। ধারা 22 দুইটা বিষয়। একটা বিষয় হলো অস্ত্র ক্রয় অথবা বিক্রয় করা যাবে না, আর একটা বিষয় হলো অস্ত্র অর্পণ করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তির নিকট অস্ত্রের লাইসেন্স নাই সেই ব্যক্তির নিকট হতে অস্ত্র ক্রয় করা দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ যার অস্ত্রের লাইসেন্স নাই তার কাছে অস্ত্র ক্রয় করা যাবে না অথবা তার কাছে বিক্রয় করা যাবে না। আর একটা বিষয়, কোনো ব্যক্তির অস্ত্রশস্ত্র দখলে রাখা অধিকার আছে কিনা অথবা লাইসেন্স আছে কিনা তা অনুসন্ধান না করে তার নিকট অস্ত্রশস্ত্র অর্পণ করা যাবে না। ধারা 22। ধারা 25, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তি বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার দখলে রাখে যা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশির আদেশ দিতে পারেন এবং উক্ত স্থান তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারেন। নোট: উক্ত তল্লাশির কার্যক্রম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 22 হতে ধারা 26 কোনো সমস্যা? ধারা 26টা আবার একটু আলোচনা করেন স্যার। ধারা 26টা হলো সরকার কর্তৃক ক্রোক সরকার কর্তৃক অস্ত্র প্রয়োগ করা বা দখলে নেওয়া এবং আটক করা। ঠিক আছে, মনে করেন কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে কিন্তু জনগণের নিরাপত্তার স্বার্থে সেই অস্ত্র ক্রোক করে দখলে রাখা যাবে এবং সরকার যতদিন প্রয়োজন ততদিন সেই অস্ত্র আটক রাখতে পারবেন। ধারা 26। দেখা গেল রহিমের কাছে লাইসেন্সধারী অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার আছে। এখন রহিম এলাকার জননিরাপত্তা বিঘ্নিত করতেছে বা এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে বা জনগণের জীবনের
হুমকি হয়ে দাঁড়াইছে। এই ক্ষেত্রে সরকার লাইসেন্স থাকা সত্ত্বেও রহিমের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার যে কোনো সময় ক্রয় করতে পারেন, যে কোনো সময় প্রয়োগ করতে পারেন, প্রয়োগ করে দখলে নিতে পারেন এবং সরকার যতদিন প্রয়োজন ক্রয় করে আটক রাখতে পারেন। ধারা 26। ক্লিয়ার? বুঝতে পারলাম, বুঝতে পারছি। স্যার ধারা ধারা 22টা আমাদের এখানে প্রিন্ট পুরোপুরি আসেনি, ধারা 22 ওটা একটু বলবেন নাকি স্যার? লাইসেন্সবিহীন ব্যক্তির নিকটে অস্ত্র ক্রয় বিক্রয় অথবা অর্পণ, এটা অবশ্য সহজ ধারা আছে। 22 জি স্যার। ধারা 22 বলছে অস্ত্র আইনের মূল বিষয়টা হলো লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স, আপনি অস্ত্র কিনতে গেলেও আপনাকে লাইসেন্স থাকতে হবে, অস্ত্র বিক্রয় করতে গেলেও আপনাকে লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে? আপনি আমার জি কাছে স্যার। অর্পণ করবেন, আমার কাছে অর্পণ করার ক্ষেত্রেও অস্ত্রের লাইসেন্স থাকতে হবে। কথা বোঝা গেল? জি স্যার। যে ব্যক্তি অস্ত্র ক্রয় করবে, যে ব্যক্তি অস্ত্র ক্রয় করবে, মনে করেন যে আমি রাসেলের কাছ থেকে অস্ত্র ক্রয় করব, অস্ত্র ক্রয় করার জন্যও আমার লাইসেন্স থাকতে হবে। অথবা রাসেল লাইসেন্স প্রাপ্ত, রাসেল একজন ডিলার, আমি রাসেলের কাছে অস্ত্র বিক্রয় করব, সেক্ষেত্রেও রাসেলের, রাসেল যে ডিলার, ডিলারশিপ রাসেলের আছে, বা রাসেল যে ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, সেক্ষেত্রে রাসেলের যদি লাইসেন্স না থাকে তাহলে রাসেলের কাছে অস্ত্র বিক্রয় করা যাবে না। তাহলে অস্ত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রয় এবং ক্রয় বিক্রয় বিক্রয় করা যাবে না। দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? জি স্যার, বুঝছি। যে ক্রয় করবে অথবা যে বিক্রয় করবে দুইজনেরই লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ছাড়া অস্ত্র ক্রয় বিক্রয় করা যাবে না। এখন মনে করেন রাসেল আমার কাছে অস্ত্র অর্পণ করবে। ঠিক আছে? প্রথমে গেল ক্রয় এবং বিক্রয়, আর দ্বিতীয় বিষয়টি অর্পণ। রাসেল যখন আমার কাছে অস্ত্র অর্পণ করবে, রাসেল অবশ্যই দেখবে যে আমার অস্ত্রের লাইসেন্স আছে কিনা, আমার কাছে অস্ত্রের লাইসেন্স আছে কিনা, অথবা অস্ত্র রাখার অধিকার আছে কিনা। যেমন পুলিশ সদস্যরা, তাদের অস্ত্রের লাইসেন্স নাই কিন্তু অস্ত্র রাখার অধিকার আছে। তাদের কি আছে? অস্ত্রের লাইসেন্স নাই কিন্তু অস্ত্র রাখার অধিকার আছে, তার কাছে অস্ত্র রাখা যায়, অর্পণ করা যায়। যেমন দৈনন্দিন ডিউটি যাওয়ার ক্ষেত্রে আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি, এখানে আমাদের লাইসেন্স লাগে না, আমাদের অধিকার আছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে সেক্ষেত্রে পারছি। সেক্ষেত্রে অস্ত্র অর্পণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যার কাছে অস্ত্র অর্পণ করা হবে তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা, অথবা অস্ত্র রাখার অধিকার আছে কিনা। এরূপ ব্যক্তির নিকট বা এরূপ ব্যক্তিকে অনুসন্ধান করে তার কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে। ধারা 22। বোঝা গেল? তাহলে যার নিকট অস্ত্রের লাইসেন্স নাই তার কাছে অস্ত্র ক্রয় অথবা বিক্রয় করা যাবে না। অর্থাৎ যার লাইসেন্স নাই তার কাছ থেকে অস্ত্র ক্রয়ও করা যাবে না, তার কাছে অস্ত্র বিক্রয় করা যাবে না। আর একটা বিষয়, যার যার কাছে অস্ত্র রাখার অধিকার নাই অথবা অস্ত্রের লাইসেন্স নাই তার নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। দুইটা বিষয়, ক্রয় বিক্রয় আর একটা বিষয় অর্পণ। ধারা 25। ধারা 25 বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কখন তল্লাশির আদেশ দেবেন এবং অস্ত্রশস্ত্র কখন আটক করবেন। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোনো ব্যক্তি বেআইনিভাবে বা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র আছে, অস্ত্র রাখছে বা দখলে রাখছে, ঠিক আছে, যা জনগণের নিরাপত্তার জন্য বিপজ্জনক বা হুমকি হয়ে দাঁড়াইছে, সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির বাসাবাড়ি বা যিনি যেখানে অস্ত্র রাখছে সেখানে তল্লাশি করতে পারেন এবং তল্লাশির আদেশ দিতে পারেন। ঠিক আছে? উক্ত তল্লাশি কার্যক্রম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ অস্ত্র আইনের তল্লাশির কার্যক্রম ধারা 25,
অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী তল্লাশি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 25। ধারা 26 অস্ত্র ক্রোক। শুধু এটুক মনে রাখেন, অস্ত্র ক্রোক। অস্ত্র কখন ক্রোক করতে হবে? একজন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে, একজন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে মানে সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবে, চলাফেরা করতে পারবে। সরকার কর্তৃক তাকে লাইসেন্স দেওয়া আছে। লাইসেন্স দেওয়া সত্ত্বেও কেন তার অস্ত্র ক্রোক করতে হবে বা দখলে রাখতে হবে? কখন সেটা? যখন জনগণের নিরাপত্তার প্রয়োজন হবে বা এলাকার শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটবে, এরূপ ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার প্রয়োগ করে দখলে রাখা যাবে এবং সরকার যতদিন প্রয়োজন মনে করবে ততদিন সেই অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আটক রাখতে পারেন। এখন দেখা গেল একজন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে, সে খুবই ভদ্র মানুষ, এলাকার লোকজন তাকে ভদ্র হিসেবেই জানে বা চেনে। এখন ভদ্র একজন মানুষ সে এলাকার কোনো সমস্যাও করে না, সেই ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স থাকা সত্ত্বেও তার অস্ত্র প্রয়োগ করার প্রয়োজন নাই। কিন্তু দেখা গেল এমন একজন ব্যক্তির নিকট অস্ত্র আছে এবং অস্ত্রের লাইসেন্সও আছে, যে এলাকার মানুষকে হুমকি দেয়, ধামকি দেয়, এই তুমি টাকা দিও, এই তুমি এই করো, এই তুমি সেই করো, ঠিক আছে, যা জনগণের নিরাপত্তার বিঘ্ন ঘটায় বা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটায়। এরূপ ব্যক্তির লাইসেন্স থাকা সত্ত্বেও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রয় করা যাবে বা দখলে নেওয়া যাবে এবং সরকার যতদিন প্রয়োজন মনে করবেন অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আটক রাখতে পারবেন। ধারা 26। ধারা 22 হতে ধারা 26 ক্লিয়ার না কোনো সমস্যা আছে? আল্লাহর রহমতে ক্লিয়ার। ক্লিয়ার স্যার। নতুন করে আবার যোগ। ধারা 28 অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের বিষয় সম্পর্কে জানতে পারেন, তাহলে যুক্তিসঙ্গত কারণ না থাকলে নিকটবর্তী কোনো পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। অর্থাৎ অস্ত্র আইনের কোনো অপরাধের বিষয় বা অপরাধ হবে বা অপরাধ সংগঠন হবে বা অপরাধ সংগঠন হয়েছে, এরূপ বিষয়ে যদি কোনো ব্যক্তি জানতে পারেন, তাহলে যুক্তিসঙ্গত যদি কারণ না থাকে বা অজুহাত না থাকে, অজুহাতটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে, ঠিক আছে, অজুহাতটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। যুক্তিসঙ্গত যদি অজুহাত না থাকে তাহলে তিনি নিকটবর্তী থানায় অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ধারা 28 কোনো রেলগাড়ি, যানবাহন বা সাধারণ পরিবহনের কর্মী, অর্থাৎ কোনো বাসের হেল্পার, কন্ট্রাক্টর, এরূপ কোনো কর্মী অথবা কর্মচারী যদি পরিবহনরত কোনো ব্যক্তিকে, অর্থাৎ বাসে মনে করেন চলাফেরা করতেছে, এরূপ কোনো ব্যক্তিকে সন্দেহ করেন যে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে, তাহলে যুক্তিসঙ্গত কারণ না থাকলে নিকটবর্তী কোনো পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ধারা 28। ধারা 28 অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ সম্পর্কে জানতে পারেন, অস্ত্র আইনের কোনো অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন, অপরাধ হয়েছে বা অপরাধ হবে বা অপরাধ সংগঠন করার জন্য সলা পরামর্শ করতেছে, এরূপ বিষয় যদি কেউ জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে যুক্তিসঙ্গত যদি অজুহাত না থাকে তাহলে নিকটবর্তী থানায় অথবা ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। ধারা 28 এখানে বলা হয়েছে কোন রেলগাড়ির যেমন কর্মী থাকে, রেল পুলিশ, পুলিশ সদস্য থাকে, সেখানে নিজেও থাকে, বা রেলের অন্যান্য কর্মী থাকে, তারপরে মনে করেন সাধারণ যানবাহন বা সাধারণ পরিবহন যেমন বাস, সিএনজি, অটোরিকশা,
এইগুলা যে কর্মী থাকে, বাসের যেমন হেল্পার থাকে, কন্ডাক্টর থাকে, বাসে পরিবহনের সময় কোনো ব্যক্তি যদি অস্ত্র শস্ত্র রাখে, গোলা বারুদ রাখে বা অন্য কোনো কিছু রাখে অস্ত্র আইনের, এরূপ যদি হেল্পার বা কন্ডাক্টর জানতে পারেন বা বুঝতে পারেন, তিনি অবশ্যই অবশ্যই নিকটস্থ থানায় বা পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাবেন। ধারা 28। তাহলে এখানে ধারা 28-এর মূল বিষয়টি হলো তথ্য প্রদান করা, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করা। এখানে অপরাধ সম্পর্কে তথ্যটা প্রদান কি রূপ হবে? কোনো ব্যক্তি যদি জানতে পারেন বা বুঝতে পারেন অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র আছে, গোলা বারুদ আছে, সামরিক সরঞ্জাম আছে, পরিবহনরত অবস্থায়, এরূপ যদি কোনো পরিবহন কর্মী অথবা কর্মচারী জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে যুক্তিসঙ্গত কারণ বা অজুহাত না থাকলে তিনি নিকটস্থ থানায় বা পুলিশকে অথবা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাবেন বা অবহিত করবেন। ধারা 28। ধারা 28 বোঝা যায়? বোঝা যায় স্যার। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, অপরাধটা কি? এখানে অপরাধটা কি? এখানে অপরাধটা হলো কোনো ব্যক্তি বা কোনো যানবাহন, রেলগাড়ি বা সাধারণ পরিবহনের কর্মী যাতায়াতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ করেন, অর্থাৎ দেখা গেল ঢাকা শহরে যেমন বাস চলাচল করে, ঠিক আছে, ঢাকা শহরে যেমন বাস চলাচল করে, বাসের হেল্পার থাকে, কন্ডাক্টর থাকে, এরূপ হেল্পার বা কন্ডাক্টর যদি সন্দেহ করেন কোনো ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার আছে, তাহলে যুক্তিসঙ্গত যদি কোনো কারণ না থাকে, যুক্তিসঙ্গত কারণটা কি হতে পারে? এখানে মনে করেন একজন বাসে চলাচল করতেছে, এখানে একটা জিনিস যুক্ত দেখাতে পারে যে এখানে অনেক মানুষ চলাচল করতেছে, সেখানে আমি গাড়ি দাঁড় করা রাইখা থানায় খবর দেব বা থানায় যাব বা নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট যাব, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। কারণটা কি? সে ফোনের মাধ্যমে জানাইতে পারে যে অমুক বাসে অমুক জায়গায় আছে, আমরা এখন অমুক জায়গায় আছি, বাসটা একটু সময় পর অমুক জায়গায় যাবে, এই বাসে একজন ব্যক্তি আছে, তার কাছে মনে হইতেছে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার আছে, যা জনগণের বিপদ হইতে পারে। এরূপ অপরাধ বা সে কোনো অপরাধ ঘটাতে পারে, বা সে গাড়িতে উঠছে, গাড়িতেও কোনো অপরাধ ঘটানোর উদ্দেশ্যে উঠছে, ঠিক আছে, এরূপ যদি বুঝতে পারেন সেটা সেই কর্মী বা কর্মচারী, তাহলে নিকটস্থ থানায় জানাবেন বা সংবাদ দেবেন, নিকটস্থ থানায় অথবা ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে সংবাদ দেবেন। ধারা 28। ধারা 28 বোঝা গেল? জি স্যার, বোঝা গেল। তাহলে ধারা 22, লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্র ক্রয় বিক্রয় এবং অর্পণ করার শাস্তি। অর্থাৎ লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার ক্রয় এবং বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এছাড়া কোনো ব্যক্তির বৈধ লাইসেন্স আছে কিনা অথবা তার নিকট অস্ত্র রাখার অধিকার আছে কিনা অনুসন্ধান না করে তার নিকট অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। ধারা 22। ধারা 25, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কখন তল্লাশি করতে পারেন বা তল্লাশির আদেশ দিতে পারেন এবং আটক করতে পারেন। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারধীন এলাকার ভিতরে কোনো ব্যক্তির দখলে বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার আছে, যা জনগণের নিরাপত্তার জন্য বিঘ্নিত ঘটতে পারে বা জনগণের শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাইতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশির আদেশ দিতে পারেন এবং
যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারেন। নোট: এই তল্লাশির কার্যক্রম অবশ্যই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 26, সরকার কর্তৃক অস্ত্র প্রয়োগ বা দখলে রাখা এবং আটক করে রাখা। জনগণের নিরাপত্তার প্রয়োজনে সরকার লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্রশস্ত্র যে কোনো সময় প্রয়োগ বা দখলে নিতে পারেন এবং যতদিন প্রয়োজন ততদিন আটক রাখতে পারেন। ধারা 26। ধারা 28, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। যদি কোথাও অস্ত্র আইনের কোথাও অপরাধ সংগঠিত হয়, সলা পরামর্শ হয় বা সংগঠিত অলরেডি হয়ে গেছে বা হওয়ার সম্ভাবনা আছে, এরূপ যদি কেউ মনে করেন, তাহলে যুক্তিসঙ্গত কারণ না থাকলে নিকটবর্তী থানায় অথবা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাবেন। কোনো রেলগাড়ি, সাধারণ পরিবহন অথবা যানবাহনের কর্মী অথবা কর্মচারী যদি পরিবহনরত কোনো ব্যক্তিকে সন্দেহ করেন, অর্থাৎ বাসে চলাচলরত বা পরিবহনরত কোনো ব্যক্তিকে সন্দেহ করেন যে তার নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে, তাহলে যুক্তিসঙ্গত যদি কোনো কারণ না থাকে, তিনি নিকটবর্তী থানায় অথবা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাবেন। ধারা 28। ধারা 22 থেকে ধারা 28 কোনো সমস্যা আছে? না স্যার। ধারা 30-এর ক। ধারা 30-এর ক। অস্ত্র আইনের মধ্যে কয়টা ধারা স্যার? অস্ত্র আইনের মোট ধারা 33টা। ও, বুঝতে পারছি। ধারা 30-এর ক, অস্ত্র, দিয়ে নাটক দুইটা আছে, 30-এর ক আর 30-এর খ। এটাই শেষ। 30-এর ক একদম ছোট জিনিস। অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, অর্থাৎ অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নেই। বিশেষজ্ঞের মতামত অস্ত্র বিষয়ে, গোলাবারুদ বিষয়ে বা সামরিক ভান্ডার বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা বিশেষভাবে বিষয়গুলো জানে, তাদের মতামত প্রয়োজন নেই। সেটা কোন ক্ষেত্রে? অপরাধের বিচারকারী আদালতের মতে বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার প্রয়োজন না হয় তাহলে বিচারের ক্ষেত্রে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নেই। এখানে যেটা বোঝানো হয়েছে, আদালতে অস্ত্র আইনের কোনো অপরাধের বিচারের কার্যক্রম চলমান, আদালতে কোনো অস্ত্র আইনের মামলার বিচার চলতেছে, ঠিক আছে? মামলার বিচার চলতেছে। যেই বিচারক অস্ত্র আইনের মামলার বিচার করতেছেন, সেই বিচারকের মতে যদি অস্ত্রের বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার যদি প্রয়োজন না হয়, আদালত যদি মনে করেন যেটা অস্ত্র, এই বিষয়ে কোনো বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার প্রয়োজন না হয়, তাহলে বিচারের ক্ষেত্রে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নাই। কথা বোঝা গেল? এখানে যে আদালত বিচার কার্যক্রম করবে বা যে ম্যাজিস্ট্রেট বা যে বিচারক বিচার কার্যক্রম করবেন, তিনি যদি মনে করেন বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার প্রয়োজন নাই, এই অস্ত্রের বিষয়ে বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার প্রয়োজন নাই, তাহলে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নেই। ধারা 30-এর ক। ধারা 30-এর ক বোঝা গেল না বোঝা যায় নাই? বোঝা গেল স্যার।
বোঝা বুঝতে গিয়েছে পারছি স্যার? মনে করেন কাশেম একটি রিভলভার সংক্রান্ত কোনো মামলায় তার বিচার চলতেছে, ঠিক আছে? মনে করেন কাশেমের একটা রিভলভার বা কোনো অস্ত্রের বিষয়ে আদালতে বিচার চলতেছে, ঠিক আছে? এখন আদালতে কাশেমকে হাজির করা হয়েছে বিচারের জন্য। কাশেমের কাছে যে অস্ত্র ছিল সে অস্ত্রেও আদালতে হাজির করা হয়েছে। এখন আদালতের যে বিচারক বা বিচারকারী বা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, যিনি বিচার কার্যক্রম করতেছেন, তিনি যদি মনে করেন যে কাশেমের কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্র আসলে অস্ত্র কিনা এই বিষয়ে পরীক্ষার প্রয়োজন আছে, ঠিক আছে? এই বিষয়ে কাসেমের কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্রের বিষয়ে বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নাই। অর্থাৎ আদালত বা বিচারক যদি মনে করেন যে কাসেমের কাছে যেটা অস্ত্র ছিল সেটা আসলেই অস্ত্র, এই বিষয়ে বিশেষজ্ঞের আর কোনো মতামতের প্রয়োজন নেই, তাহলে সেই অস্ত্র অস্ত্র কিনা তা পরীক্ষার জন্য বা প্রমাণের জন্য আদালত যদি মনে করেন বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা বিচারক যদি মনে করেন যে এখানে প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নেই, তাহলে এখানে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30-এর ক। এবার কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। না তাও বোঝা গেল না? বুঝতে পারছি স্যার। সবাই মনে হয় বুঝতে পারে নাই। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। তাহলে ধারা 22, যে ব্যক্তির অস্ত্রের লাইসেন্স নাই তার নিকট অস্ত্র ক্রয় করা যাবে না, অথবা যে ব্যক্তির অস্ত্রের লাইসেন্স নাই তার নিকট অস্ত্র বিক্রয় করা যাবে না, ঠিক আছে? অর্পণ, যে ব্যক্তির নিকট অস্ত্র অর্পণ করতে চায় সেই ব্যক্তির অস্ত্র রাখার লাইসেন্স আছে কিনা অথবা অস্ত্র রাখার অধিকার আছে কিনা তা অনুসন্ধান না করে ওই ব্যক্তির নিকট অস্ত্র শস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। তাহলে ধারা 22-এর দুটি বিষয়। প্রথম বিষয়, বিনা লাইসেন্সে বা লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র ক্রয় বিক্রয় করা যাবে না। আর লাইসেন্স যার নাই তার নিকট অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। ধারা 25, তল্লাশি এবং আটক। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তির নিকট বেআইনি ভাবে, অর্থাৎ অস্ত্রের লাইসেন্স নাই এরূপ, অথবা অবৈধভাবে বা অবৈধ উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে যা জনগণের জন্য বিপজ্জনক বা এলাকার শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে সেই অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম করতে পারেন এবং আটক করতে পারেন। নোট, এখানে তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। ধারা 26, ক্রোক, সরকার কর্তৃক ক্রোক বা দখল বা আটক রাখা। এখানে অস্ত্রের লাইসেন্স থাকলেও ক্রোক করা যাবে, আর অস্ত্রের লাইসেন্স না থাকলে তো আরো তাড়াতাড়ি ক্রোক করা যাবে। জনগণের নিরাপত্তার প্রয়োজনে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার সরকার যে কোনো সময় ক্রয় করতে পারেন বা দখলে নিতে পারেন এবং যতদিন প্রয়োজন ততদিন আটক রাখতে পারেন। ধারা 26। ধারা 28, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। কোনো ব্যক্তি যদি অস্ত্র আইনের অপরাধ সম্পর্কে অপরাধ সংগঠন সম্পর্কে যদি তথ্য জানতে পারেন, তাহলে যুক্তিসঙ্গত কারণ না থাকলে বা অজুহাত না থাকলে তিনি নিকটবর্তী কোনো পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। কোনো রেলগাড়ির যানবাহন বা সাধারণ পরিবহনের কর্মী অথবা কর্মচারী যদি পরিবহনরত কোনো ব্যক্তিকে, অর্থাৎ
তার পরিবহনরত কোনো ব্যক্তিকে সন্দেহ করেন যে অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে, তাহলে যুক্তিসঙ্গত কারণ না থাকলে নিকটবর্তী কোনো পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ধারা 28। ধারা 30 অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। সেটা কখন? আদালত যদি মনে করে যে অস্ত্র প্রমাণ করার দরকার নাই, এটা অস্ত্র, তাহলে অস্ত্র প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। আদালতের মতে অপরাধের বিচারকারী আদালতের মতে কোনো অস্ত্র যথার্থই অস্ত্র বা গোলাবারুদ কিনা, অর্থাৎ কোনো আসামি যখন গ্রেপ্তার হয় অস্ত্র আইনে, তখন তার কাছে অবশ্যই অস্ত্র থাকবে। ঠিক আছে? সেই অস্ত্র আসলেই অস্ত্র কিনা আদালত যদি মনে করে যে এটা প্রমাণ করার জন্য বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নেই বা দরকার নেই, তাহলে সেই ক্ষেত্রে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র বা সামরিক ভান্ডার প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30 ক। তাহলে ধারা 22 হতে ধারা 30 ক কোনো ঝামেলা আছে? না স্যার, ঝামেলা নাই। অফিস ডিউটি, আমি অফিসে যাচ্ছি, এই জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি স্যার। অফিস ডিউটিতে আবার লোকজন চলে আসবে, আজকে আবার কল্যাণ সভা আছে। ঠিক আছে, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধারা 1 হতে ধারা 30 ক পর্যন্ত কোনো ধারায় সমস্যা আছে? ধারা 1 হতে ধারা 30 ক কোনো সমস্যা? না স্যার। না তাহলে স্যার। একটু ধরি। ধারা 5। বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। ধারা 10। অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। ধারা 12। ধারা 12। বেআইনি ভাবে অস্ত্রশস্ত্র নিয়ে না সন্দেহজনক ভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। ধারা 18। লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 22। লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয়, বিক্রয় বা অর্পণ করার শাস্তি। ধারা 25। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। ধারা 7। সরকার অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র মজুত রাখা। ধারা 11। তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। ধারা 15। কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। ধারা 17।
ধারা অস্ত্র 17 ক। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা। ধারা 21। লাইসেন্সের শর্ত ভঙ্গের শাস্তি। ধারা 28। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। ধারা 30। 30 ক। অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিশেষজ্ঞের মতামতের কোনো প্রয়োজন নেই। ধারা 13। বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। ধারা 6। লাইসেন্স ব্যতীত আমদানি রপ্তানি নিষিদ্ধ। ধারা 1। বিস্তারিত বলেন। রাকিব স্যার, আমি প্রস্থান গ্রহণ করতেছি, অফিসে যাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধারা 1। এই আইন ধারা 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। কিন্তু অস্ত্র আইনের বিধান নিম্নোক্ত দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এই অস্ত্র আইন দুই জায়গায় খাটানো যাবে না। 1 ক, যে কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডারের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। আর 1 খ, সরকারি আদেশ বলে বা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বরত কোনো সরকারি কর্মকর্তার আদেশ বলে অস্ত্রশস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, হস্তান্তর, বিক্রয়, আমদানি রপ্তানি, পরিবহন ইত্যাদি কারণে কোনো অস্ত্রশস্ত্র ধারণ বা অধিকারে রাখার ক্ষেত্রেও অস্ত্র আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ 2 খ, অস্ত্র আইনের 1 খ। আমরা যেমন পুলিশ অফিসার, সেনাবাহিনী, আমরা যারা অস্ত্র রাখি, আমাদের ক্ষেত্রে অস্ত্রের আইন প্রযোজ্য হবে না। ধারা 1 খ। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 থেকে 30 ক কোনো সমস্যা নাই? না স্যার। আর